যেহেতু কুমিল্লা আমাদের সীমান্ত এলাকা থেকে এর মধ্যে আমরা বিজিবির মানে তথ্য জানতে পেরেছি অবৈধভাবে কিন্তু অস্ত্র আসছে। তো আগামীতে যেহেতু সামনে যেহেতু মানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন, এই অবৈধ অস্ত্র উদ্ধারে আপনাদের মানে তৎপরতা কিভাবে সেটা যদি বলেন। পাশাপাশি যেহেতু সামনে নির্বাচন, আমরা এই সময়টা আসলে আপনাকে খুব বেশি হয়তো বিরক্ত করবো। আর আমি বিশেষ করে আপনি যেহেতু একসময় গণমাধ্যম কর্মী ছিলেন, তো আপনি আমাদেরকে সহায়তা করবেন। বিশেষ করে আমরা নির্বাচনকালীন সময় অনেক সময় একটা বক্তব্যের জন্য অনেক সময় পেন পেতে হয়েছে অতীতে। সেটা যদি না হয়, আমরা চাইবো যে আপনি আমাদেরকে অব্যাহতভাবে সহযোগিতা করবেন। আমাদের পক্ষ থেকেও আপনার জন্য সহায়তা থাকবে। ধন্যবাদ। মাননীয় পুলিশ সুপার। তো সবসময় আমরা যেন নারী, শিশু, আমি এই ব্যাপারে খুবই সেন্সিটিভ। নারী এবং শিশু বিষয়ে আমি যে কোনো ঘটনা ঘটার আগে আমি এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ আমাদের দেশে নারী এবং শিশু সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, এবং এই বিষয়গুলি খুব বেশি আমরা এন্টারটেইন করি না। আমি এই বিষয়ে আপনাদের সবার কাছে বিশেষ অনুরোধ রাখবো, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি রুবেল মজুমদার বেড়েছে। সাম্প্রতিক সময় আমি একটি নিউজ করতে মানব পাচারের গিয়েছিলাম। আর কুমিল্লার একটি থানার ওসি আমাদেরকে নিষেধ করে যে নিউজ করা যাবে না। তো আশা করি এই ধরনের কাজগুলো যেন আমরা ভবিষ্যতে না করি, আপনারা আমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। পাশাপাশি আরো একটি যুক্ত করি, আমার সহকর্মী বড় ভাই রহমান ভাই বলেছেন যে অস্ত্রের সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে কিন্তু অস্ত্রের চালান বাড়ছে। এই বিষয়ে একটি সদর তৎকিন থানায় একটি মামলা হয়। মামলার যে মূল হোতা যারা অস্ত্র চালান করেছে এদেরকে বাদ দিয়ে নতুন করে যারা গঠন করেছে বলে আমরা শুনতে পেরেছি। এই বিষয়টিও দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ আসমাই পাখি, আমি চ্যানেল 9 কুমিল্লা জেলা প্রতিনিধি। মাননীয় পুলিশ সুপার স্যার, আপনাকে আমি জিনিসটা আকর্ষণ করে বলছি, আমাদের কুমিল্লায় কিন্তু স্যার কয়েকটি মানে ঘটনা চাঞ্চল্য, যেমন হচ্ছে যে কিশোর গ্যাং কিন্তু আমাদের এখনো পুরোপুরি শেষ হয়নি। কিশোর গ্যাং কিন্তু অতিমাত্রা বেড়ে গেছে। আপনার স্কুল কলেজ পড়ুয়া যে ছেলেগুলো আছে তারা কিন্তু রীতিমতো প্রত্যেকটা কলেজের সামনে সন্ধ্যার পর থেকে আড্ডা মারে, এবং কি একই কলেজের ছেলেরা কিন্তু আড্ডা মারে না, বহিরাগত অন্যান্য কলেজের ছেলেগুলো একসঙ্গে হয়ে তারা কিন্তু নানা ধরনের অপকর্ম করছে। এবং কি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বেশ কিছু থানা থেকে 5 আগস্টে কিছু অস্ত্র লুট হয়েছে। অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়েছে কিনা আমরা কিন্তু পুরোপুরি জানি না। আর এই অস্ত্রগুলো দিয়ে কিন্তু ডাকাতি, সন্ত্রাসী যেটাই বলে হচ্ছে কুমিল্লা জেলায় বিভিন্ন জায়গায় যে ডাকাতিগুলো হচ্ছে, আমরা যখন দেখি অস্ত্র সেনাবাহিনী বা আপনারা যৌথ বাহিনী আটক করতেছে, আপনার খবর পাই যে অস্ত্রগুলো থানার বা কোনো এখানে যে মানে আপনার বাড়ি থেকে এগুলো অস্ত্রগুলো আসে। মানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আপনাদের কর্মকর্তা অনেকেরা এখানে আছেন। আমরা যখন জিজ্ঞেস করি অস্ত্রগুলো কোথা থেকে আসছে, বললো যে ভাই এগুলো বিদেশি অস্ত্র। যখন আবার নিউজে আপনারা আমাদেরকে একটা প্রেস রিলিজ পাঠান, তখন দেখি এগুলো বলা হয় দেশীয় অস্ত্র। বিদেশি আর দেশীয় মধ্যে এই বিষয়টা একটু পার্থক্য থেকে যায়, তাই না? তো এখন আমার প্রশ্ন হলো যে আমাদের মূল লক্ষ্য হয়েছে যে আপনার থানার অস্ত্রগুলো কোথায়, বা যারা পূর্বে আটক হলো তারা কিন্তু বের হচ্ছে, প্রতিদিনই কিন্তু বের হচ্ছে, সন্ত্রাসীরা বের হয়ে পুনরায় কিন্তু আবার এই আপনার এই যে অবৈধ কার্যক্রমগুলো করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা পাড়ায় মহলে একটা খুঁজে দেখবেন, আপনি নতুন আসছেন, আপনার এখানে আরো 2-3 মাস আগে অনেকেরই আসছে। আমাদের মানে আমাদের বাড়িটা হচ্ছে পূর্ব দিকে, আপনার চকবাজার ফাঁড়ির পাশে। এখানে কিন্তু বেশ কিছু নামদারি অস্ত্রধারী সন্ত্রাসী আছে। ওদের নামে 20টা 25টা 30টা মামলা থাকার পরও আইনের কোনো ফাঁকফোকর দিয়ে কিভাবে বের হয়, অস্ত্র নেই, ডাকাতি মামলা, ব্যাংক লুটের মামলা, এবং কি আপনার সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন ধরনের মামলা, এই আসামিগুলো পুনরায় কিভাবে বের হয়, তাও 15-20 দিন, 1 মাস। 1 মাসের মধ্যে আদালত কিভাবে তাদেরকে আপনার জামিন দিবে, এবং তারা কিভাবে আসে? আমার প্রশ্ন হলো ওরা কিভাবে আসে, আইনের ফাঁকফোকরটা কোথায়? প্রশ্ন রেখে যায় আইনের ফাঁকফোকরটা কোথায়? আমরা যখন আমাদের সাংবাদিক পরিবার অনেকের হুমকির মুখে ছিল, আমাদের সাংবাদিকের অনেকেরাই কিন্তু হুমকির মুখে ছিল যখন আমরা যখন নিউজগুলো করি। কিন্তু আমাদেরকে যখন নিউজগুলো করি, এটাকে আমাদের স্বার্থে করি, আমরা দেশের স্বার্থে করি, সমাজের স্বার্থে করি। ওরা কিন্তু আমাদেরকে হুমকি দেয় যখন ওরা নিউজটা করি। ওরা যখন জেল হাজতে যায়, জেল হাজত থেকে এসে ওরা কিন্তু আমাদেরকে হুমকি দেয়। আমরা কিন্তু হুমকিগুলো কিন্তু আমাদের কখনো জিডিও করিনি, কখনো একটা মামলাও করিনি।
কিন্তু আমরা হুমকিগুলো কিন্তু আমরা হজম করি। মাননীয় পুলিশ সুপারকে আমি অনুরোধ করব অস্ত্রগুলো উদ্ধার করেন। যারা কুমিল্লাতে সন্ত্রাসী আছে তাদের কিন্তু একটা তালিকা আছে, এই তালিকাটা আমরা সংগ্রহ করেন করে তাদেরকে আটক করে আইন আওতায় নিয়ে আসবেন। ধন্যবাদ। আমি একটু বলি শেষ করে এই বিষয়টা সমাধানের জন্য কুমিল্লাবাসী চাচ্ছে এবং যেন কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয় এবং অপরাধীরা যেন শাস্তি পায়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি সম্পাদক আসিফ পান্না। সম্প্রতি আপনারা স্পেশালভাবে বলেছিলেন যে নারীদের সম্মান করেন, নারী শিশু বিশ্বাসী। গত 5 তারিখে একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে একটা অনুষ্ঠান থেকে ওকে ওর দেবর জোর করে মারতে নিয়ে যেয়ে মেরে ফেল, বিষ খাইয়ে মেরে ফেল। কিন্তু এটাকে ওরা আত্মহত্যা, একটা প্ররোচনা করে আত্মহত্যা দিয়েছে নাম। এই বিষয়টা আপনি একটু ক্ষতি দেখবেন। ওর ননদকে আটক আছে 2 জন, কিন্তু স্বামী এবং দেবর এবং শ্বশুরে এখন আটক হয় নাই। তথ্য প্রযুক্তির যুগে এখন এই ডিজিটাল এই যুগে যদি আমরা এত দেরি হয় আসামি ধরার জন্য, সেই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। অভিযোগের ঘটনা 5 তারিখের একটা ঘটনা, এই বিষয়টা আর কি যেহেতু সাইকেল আছেন উনি বলতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দৈনিক সংবাদ প্রতিদিনে কাজ করি। প্রথমেই যে কথাটি বলতে চাই, কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ড রয়েছে। এই নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা যায় কিনা এই বিষয়টি একটু দৃষ্টিতে রাখবেন। আর একটা বিষয়, কুমিল্লা গুমতি নদীর পালপাড়া ব্রিজ সংলগ্নে যদি একটি বাড়ি করা যায়, আমার মনে হয়, আমি এটা অনেকবারই বলেছি, দীর্ঘ কয়েক বছর যাবত বলছি, এইখান দিয়ে কিন্তু শহরে যে কোনো রোডে ঢুকা যায় এবং অপরাধ প্রবণ এলাকা এই গুমতি নদীর পালপাড়া যে ব্রিজটা আছে ওইটার আশেপাশে, রেল লাইনের আশেপাশে বাড়ি করা আমার মনে হয় বেটার হয়। কারণ এখান থেকে কিছু বিপদ পরিলাশ হতে হয়, ভাড়া করে ফেলে রাখবে। তারপর মাদক তো আছেই, মাটি কাটা নাম কি বললেন? আর এই দিক থেকে কয়েকটি জেলায় আসলে সহজে যাতায়াত করা যায়। তাছাড়া এই রোডটিতে সরাসরি কিন্তু বর্ডারের যাতায়াতের রোড রয়েছে। তাছাড়া কুমিল্লার অনেকাংশই সীমান্তে তার কাটা বেড়ায়। তো এইদিকে এই ভারীর বিষয়টা আর একটা বিষয় সিসি ক্যামেরা স্থাপন করা যায় কিনা 27 ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মহোদয়, আমরা ইতিমধ্যে আমাদের অনেক ভাই অনেক তাদের সমান কথা বলেছে এবং আসলেও এগুলো সমস্যা, এছাড়াও আরও সমস্যা আছে। আপাতত আমরা যেগুলো বললাম এগুলো আস্তে আস্তে শুরু করেন। এগুলো যদি এগুলো বন্ধ করাতে বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, এটা দেখেন। আপনি বলেছেন যে প্রতি মাসে একবার বসার কথা, আমরা পরবর্তী মাসে আবার যা কমবে আমরা বলবো। আপাতত এগুলো আসসালামু আলাইকুম। আমি জুয়েল খন্দকার বলছিলাম, দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এটা যেহেতু কুমিল্লা বর্ডার সংলগ্ন এলাকা, ইতিমধ্যে অনেক এসপিআই ঘোষণা দিয়েছিলেন। যদিও আমি আপনাকে কিছুটা চিনি এবং আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও জানি, যেহেতু আমি ঠাকুরগাঁয়ে প্রায় যাতায়াত করতাম, ঠাকুরগাঁয়েতে আমি অনেক কাজ করেছি। তো সেই সুবাদে আমি বলবো যে আপনার অনেক সুনাম রয়েছে। অনেকেই মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দিয়েও মাদককে ওই 0 টলারেন্স অবস্থায় নিতে পারেনি। উৎখাত করা এখনও পর্যন্ত সম্ভব না, কারণ বিজিবি যেহেতু বর্ডার ওরকম করছে না। অবশ্যই বর্ডারটা ক্রস করে আপনারা চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। 1, 2 হলো আমার বাড়ি বর্ডার সংলগ্ন হওয়ার সুবাদে আমি যা দেখতে পাচ্ছি, প্রতিদিন 2 থেকে 300 অ্যাম্বুলেন্স যাতায়াত করে, যা আমরা প্রতিদিন 5টা অ্যাম্বুলেন্স আগে দেখতাম না 5ই আগস্টের আগে। কিন্তু ইদানিং দেখছি 2 থেকে 300 অ্যাম্বুলেন্স দৈনিক যাতায়াত করে। অ্যাম্বুলেন্সগুলোতে মাদকও পাচার হয়, সেটা সংশ্লিষ্ট আছে। প্রায় সময় প্রশাসনকে তথ্য দেওয়ার পরও প্রশাসন আসলে ওরকম লাগাম পায় না। কিন্তু এতগুলো অ্যাম্বুলেন্স যাতায়াত করে, পাশে 2টি ফাঁড়ি ক্রস করে, তারা আসলে এইগুলোকে নজরে আনার দরকার। এবং মাদকের সাথে কিন্তু এই যে পাখি ভাই বলেছিলেন, অস্ত্র কিন্তু অনায়াসে ঢুকছে, ওইদিকে একটু ভালো নজর দেওয়ার প্রয়োজন। এবং আমি চাই যে আপনার মাধ্যমে আমাদের কুমিল্লাকে মাদক মুক্ত 100% থেকে আপনি 10% নিয়ে আসবেন। আমি বলবো না 0% নিয়ে আসেন, কারণ কেউ পকেটে করে যদি ইয়াবা 10 পিস নিয়ে আসে, সেটা আপনি প্রত্যেককে চেক করা সম্ভব নয়। অবশ্যই বড় বড় চালানগুলো চাইলে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই দিকটা একটু ভালো নজরে রাখবেন। আর দ্বিতীয়ত হলো গিয়ে, আপনারা হয়তো জানেন 24শে বন্যার সময়
আমাদের গুমতি নদী নিয়ে খুব একটা নাজেহাল অবস্থা গিয়েছে আমাদের সকলের এই পারে যারা আছে সদরে। তো ওই দিকটাতে এখন যেমন গুমতি নদীতে মাটি কাটা হচ্ছে, আমরা হয়তো পুলিশকে ইনফরমেশন দিলে বলে যে এটা আমাদের না, এসিল্যান্ডকে বলেন। আসলে চাইলে পুলিশেরও একটা দায়িত্ব রয়েছে, আইনের অনেক ফাঁকফোকর রয়েছে, গাড়িগুলোর লাইসেন্স আছে কিনা, যে ট্রাকগুলো অবৈধ এবং মাটি কাটছেও অবৈধ। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে অনিয়ম এবং দুর্নীতিকে প্রতিহত করার। তাহলে আমি বলবো পুলিশের মুখ থেকে যেন আমরা এই বাক্যটা না শুনি, এবং অন্তত আপনারা আমাদের কুমিল্লাবাসীকে ভবিষ্যতে বিপদের ঝুঁকি থেকে বাঁচানোর জন্য বিনীত অনুরোধ রইল। এসিল্যান্ড এবং ইউনো এবং ডিসি মহোদয়ের অনুরোধটা ছাড়াও আপনারা আপনাদের নিজ থেকে ওই ভূমিকাটা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আপনি যানজটের কথা বলেছেন সবাই। শহরের যানজট এখানে দেখা যায় আগের থেকে ট্রাফিকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ট্রাফিক কিন্তু অনেক সময় দেখা যায় অযথা গাড়ি বসে, আমাদের যানবাহন বেশি, অটোরিক্সা বেশি। সুতরাং একদিকে যদি একটা গাড়ি করে রাখে একটা হয়ে যায়, লাইন হয়ে যায়, এই জন্য যানবাহনের সুবিধা হয়। অযথা যেন সিগন্যাল না দেয় এবং টোকেন বাণিজ্য, প্রতিটি মোড়ে মোড়ে টোকেন বাণিজ্য আছে। টোকেন বাণিজ্যটা যদি বন্ধ আমাদের পাশে পেশাগত হিসেবে ছিলেন। আগামী দিনে কুমিল্লার যতদিন আপনার চাকরি চলে, আমরা যেভাবে নাজির আহমেদ খানকে কুমিল্লা প্রেস ক্লাবে সম্বোধনার মধ্য দিয়ে বিদায় দিয়েছি, আপনাকেও যেন আমরা সেই বিদায় লগ্ন হাসি খুশি হয়ে দিতে পারি, সেটাই চাই। পাশাপাশি আমরা এই কুমিল্লা অতিকিত কুমিল্লায় আমরা এখানে যারা আছেন বা বাইরে আজকে অনেকেই কাজের জন্য আসতে পারেননি, আমরা কিন্তু কুমিল্লার শুধুমাত্র সংবাদ অঙ্গনের সাথে জড়িত নয়। আমাদের কুমিল্লা যারা সংবাদ কাজ করে তারা বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত। আমার প্রস্তাব থাকবে, কুমিল্লায় বেশ কটি মামলা হয়েছে, মামলাগুলো পুরা হয়েছে। আগামী দিনে যেহেতু নির্বাচন, আমাদের সীমান্ত আছে, আমাদের অস্ত্র চোরাচালানি আছে, আমাদের মাদক আছে, আমাদের যানজট আছে, আমাদের নানা সমস্যা আছে। কিন্তু আমি বলবো যে এর পূর্বে কমিউনিটি পুলিশ যেটা ছিল সেটা যদি বিলুপ্ত হয়ে থাকে, যদি না থাকে, আপনার নেতৃত্বে ওয়ানভিত্তিকভাবে সাধারণ মানুষকে পুলিশের সাথে সম্পৃক্ত করা, আর সেই সাথে এখন আমাদের অনেকগুলো এলাকায় সিসি ক্যামেরা আছে এবং সেই ক্যামেরাগুলো আইপি ক্যামেরা। আমাদের ডিজিটালভাবে পুলিশ সুপার কার্যালয়ে ডিজিটাল ব্যবস্থা করা যায় কিনা, সেই আইপি অ্যাড্রেসগুলো যদি আমি প্রত্যেক এলাকার আইপি অ্যাড্রেসগুলো আমার পুলিশ সুপার কার্যালয়ে থাকে, তাহলে আমি ওই এলাকায় ঘটছে কি ঘটনা ঘটছে সেটাও কিন্তু আমরা কালেক্ট করতে পারবো। সেই সাথে আপনার মান্থলি আমাদের যে সবার কথা বলেছেন, তাহলে পুলিশের যে এসিমেন্টটা, পুলিশের সাধারণ মানুষের দোরগোড়ায় যে প্রায় তারা অনেকে মনে করছে যে 5 আগস্টের আগে বা 5 আগস্টের পরে পুলিশের ভাবমূর্তির প্রশ্ন, আমি সেটা বলতে চাই না। আমি বলবো যে পুলিশ সবসময় সাধারণ মানুষের বন্ধু ছিল এবং সাংবাদিকতা এবং পুলিশের ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সব জায়গায় ঘটনা ঘটলে আপনারা যেমন যান আমরাও তেমন যাই। আর সেজন্য আমাদের জন্য দরকার একটি কর্তব্যবোধ। আপনার নেতৃত্বে একটি মিডিয়া সেল আমার মনে হয় থাকা উচিত, এবং সেই সাথে যখনই কোনো ঘটনা ঘটবে আপনি যদি নির্দেশনা দেন যে ওই থানার ওসি মহোদয়কে তিনি ওই ঘটনা যতটুকুই জানলেন ততটুকুই যদি আমাদের বাংলা আকারে আমাদেরকে দিয়ে দেওয়া হয়, অথবা আমাদের সেন্ট্রালিভাবে মিডিয়া পুলিশ সুপার কার্যালয় থেকে একটি মিডিয়া সেলের মাধ্যমে ওইখানে যদি আমাদের পোস্ট করে দেওয়া হয় ঘটনার বিবরণটি, তাহলে আমাদের পত্রিকা যারা আছেন তারা সেটি কালেক্ট করতে পারবে। পাশাপাশি আপনি যদি একটি সময় নির্ধারণ করে দেন ওই গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটলো, ওই ঘটনায় আমি তাৎক্ষণিকভাবে যাচ্ছি বা আমরা অন্য সচেতন করতাম, পুলিশ সুপার মহোদয় যাচ্ছেন, আমাদের একটা মেসেজ করলেন, আমরাও সাথে সাথে গেলাম, আমরা দেখা যায় যে আমরা টেলিভিশনে ওটা লাইভ করা করলাম। সেই জায়গাগুলো আমরা চাইবো আপনার থেকে এই সুবিধা করে ঘটনা যাই বলুন, সেই ঘটনাটা আপনার কাছ থেকে এই সামনে নির্বাচনে আমাদের টেলিভিশনে অনেকগুলো তথ্য নয়, আমাদের বাইক লাগবে, আর সেই জন্য আমাদের নির্দিষ্ট টাইম দিয়ে দিলে বা আপনার প্রতিনিধিত্ব করা একজনকে মনোনীত করে দিলে আমরা ওনার কাছ থেকে আমাদের বাইকগুলো নিয়ে নিতে পারবো। সেই অঙ্গে আমার এক সহকর্মী প্রশ্ন করেছে, এর আগে সংবাদ মাধ্যমে অনেক সাংবাদিক আমরা কিন্তু নিজেরাও খোঁজ নিয়েছি, অনেক সাংবাদিক সংবাদের পাতায় থেকে থাকে,
এই সংবাদের অন্তরালে অনেক যদি থেকে যায়, আমরা সেটি না দেখে কুমিল্লার সাংবাদিকতা যদি পুলিশ বান্ধব এবং পুলিশের সাথে অনাঙ্গিকভাবে কথা বললেন না, মহিলাগুলো আছেন তারা ওনারা কিছু বলে নাই, আপনারা যদি কোনো কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে একটা সুযোগ দেওয়ার জন্য। সেটার জন্য আমি আপনার কাছে শুধু এইটুকুই বলবো, বেশি কিছু বলবো না। কুমিল্লা শহরের যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে যে অবৈধ বাণিজ্যটা হয় সেই দিকটাতে বিগত দিনে উঠে এসেছে। আসলে পুলিশ প্রশাসনের একটা শেল্টার থাকে। আসলে এই বিষয়টা আপনি একটু সুদৃষ্টি দেওয়ার জন্য বিশেষ অনুরোধ থাকবে। ধন্যবাদ। শুরুতেই সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র আসছে, উনি যে বক্তব্য ছিল সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র এবং মাদক দ্রব্য প্রতিনিয়ত প্রবেশ করছে। আপনারা জানেন যে মাদক দ্রব্য বর্ডার থেকে বাংলাদেশে প্রবেশ করে, এরপরে বর্ডারে তো বর্ডার গার্ড থাকে, সেটা ওনাদের, এরপরে বাংলাদেশে প্রবেশের পর বাংলাদেশে মাদক দ্রব্য অধিদপ্তর রয়েছেন, শুধুমাত্র মাদক নিয়ে কাজ করে থাকেন, তাদের অন্য কোনো কাজ না, মাদক দ্রব্যদের কাজ। আর আমাদের পুলিশের একাধিক কাজের সাথেও মাদক একটা আমাদের নিয়মিত কাজ, আমরা মাদক নিয়ে কাজ করি। আমি আপনাদেরকে এইটুকু এনশিওর করতে পারি যে আমার কর্মকালীন সময়ে আমি আল্লাহবাদ যে বুঝি আমাকে সে রাখবে, আমার রিজেক্ট, আমি মাদক সংক্রান্ত বিষয় যেটা বলি যে মাদক নির্মূল করা যায় না, মাদক নিয়ন্ত্রণ করা যায়। মাদক নিয়ন্ত্রণের জন্য গতানুগতিক পদ্ধতি না গিয়ে আমি ভিন্ন কৌশল অবলম্বন করবো। মাদকের মূলত আমাদের যেটা হয় যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, আমরা সেবনকারীকে অধিকাংশ ধরে ফেলি, ব্যবসায়ীকে ধরলেও সেটা ক্যারি যে করে তাকে ধরা হয়, কিন্তু ব্যবসায়ী যে ইনভেস্ট করেছে, যে মাদকটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে ক্যারি করে ও একটা কমিশন পায়, আর যে সেবন করে তার তো সেবনে করে, কিন্তু যে হচ্ছে মাদক ব্যবসায়ী তার রুটটা আমরা বের করতে খুব কম পারি। আমি ওই জায়গাটিতে হাত দেওয়ার চেষ্টা করবো, যে ওই জায়গাটি হাত দিতে গেলে আমি জানি যে আমার চেয়ার সঙ্গে করবে, কিন্তু আমি এটা একেবারে ভয় পাই না, কারণ ওনার প্রশ্নের উত্তরটা আমি দেবো যে আমার বিরুদ্ধে যে নিউজটা, এগুলির কারণে আমার বিরুদ্ধে নিউজ হয়। আপনারা জানেন যে শুধুমাত্র চাকরি করলাম, আসলাম, চাকরি করলাম, চলে গেলাম, তাহলে কেউ আপনারা কিছু লিখবেন না, কোনো শত্রু নাই। কিন্তু চাকরির পর যখন সত্যিকার কিছু প্রয়োগ করতে হয় তখন কিন্তু অনেক লেখালেখি আসে, এটা বাস্তবতা। আপনি আজকে এটা কঠিন বাস্তব শিল্প নিউজ করেন, দেখবেন কালকে আপনি হয়রানি করা শুরু করছেন। দিস ইজ রিয়ালিটি। যাই হোক, এরপরে নির্বাচনের আপনারা যেটা বলছেন বারবার, যে নির্বাচন বা যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে আপনাদের যে থানা অথবা সার্কেলে অথবা পুলিশ অফিসে আপনাদের যে তথ্য, ফুটেজ এবং এই সংক্রান্তে ছোট্ট একটা বক্তব্য, এটি যেন আপনারা সব থানা এবং পুলিশ অফিস থেকে পান, এটার আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপরে মানব পাচার নিয়ে নিউজ করা যাবে না, মামলা নেওয়া যাবে না, যেটা ওসি বলেছে। আমার একটা আপনাদের সকলের কাছে বিষয় থাকবে, আমি খুব খোলা বইয়ের মতো, আপনারা আমার ব্যক্তিগত জীবন, আমার চাকরি জীবন সব কিছুই খোলা, আমি কোনো কিছু আমার গোপন নয়। আমি ফোনে কথা বলি না কানে, আমি লাউডে কথা বলি আমার অফিসারদের সামনে। এবং আমার অফিসে আমি এখানে আমি আগের স্টেশনে আমি যে কাজটা করছি, আমি চেইন অফ কমান্ড এস্টাবলিশ করি। ওসি তার সার্কেল এসপির কাছে, এবং সার্কেল এসপি তার এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অফিসের কাছে, এবং এডিশনাল এসপি অ্যাডমিন তারপর আমার কাছে, সরাসরি না। চেইন অফ কমান্ড আগে পুলিশের ছিল, মাঝখানে নষ্ট হয়ে গেছিল, এটা ফ্যাসিস্ট আমলে। চেইন অফ কমান্ডটা থাকলে কিন্তু আমাদের যেটা হয় জবাবদিহিতা থাকে আর কি। আপনারা জানেন মানে ধরেন লাস্ট 5 or 6 months এগো আমি চেষ্টা করেছি, আমি যেহেতু শুধু পুলিশ না, আমি বাংলাদেশ পুলিশ সার্ভিস জেনারেল সেক্রেটারি, মহাসচিব সারা বাংলাদেশে, আমাকে অনেক শক্ত ডিসিশন নেওয়া লাগে, যার ফলে আমার অনেক বেশি মানে অনুরক্ত ভক্ত আমার বিরুদ্ধে চলে যায়। যখন সিদ্ধান্তটা তার বিরুদ্ধে যায়, আমাদের ন্যাচারাল বৈশিষ্ট্য, যখন সিদ্ধান্তটা আপনার বিরুদ্ধে যায় তখন কিন্তু আপনি বা আমি আর এটা মানতে চাই না। তো আমি ওই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমাদের এখানে চেইন অফ কমান্ড যেটা, সেটি বহাল থাকবে, আমি এস্টাবলিশ করবো। এবং তারই ধারাবাহিকতায় আমাদের কিন্তু আগে থানার যে সাব ইন্সপেক্টর, থানার যে ইন্সপেক্টর, ওসি, এদের এসিএলটা পুলিশ সুপার লিখতো। এখন কিন্তু এটা আমি যুদ্ধ করে বা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা অনুমতি হয়েছে, সার্কেল এসপিকে ধরেন এসিআর লিখবে। আগে সার্কেল এসপিকে কিন্তু সাব ইন্সপেক্টর, ওসি ওটা মূল্যায়ন করতো না, ওটা কিন্তু এখন করতে সে বাধ্য, কারণ তার এসিআরটি কিন্তু ওখান থেকে মূল্যায়ন আসবে, এবং তার হি হ্যাজ টু রাইট দ্য
মানে যদি সে খারাপ কাজ করে বা আপনাদের মানে যেমনটি আমি অভিযোগ পাই যে তারা মাদকের সাথে অথবা অন্য কোনো কাজে সম্পৃক্ত কিনা বা খারাপ কাজ সম্পৃক্ত না, এটি কিন্তু সার্কেল এসপি বা এডিশনাল এসপি সে দেখতে পারবে। দেখলে তার কিন্তু এই এখতিয়ার আমার কাছে গ্রহণযোগ্য হবে এবং এটি কিন্তু তার পদোন্নতি এবং তার পদায়নের ক্ষেত্রে কিন্তু বড় একটা অন্তরায় হবে এবং এটা তার জীবনে তাকে সাফার করাবে তার জবাবদিহিতার জন্য। তো এই ক্ষেত্রে মামলা না নেওয়ার কোনো, যদি কোনো থানায় কোনো ধর্তব্য ঘটনা ঘটে মামলা না নেয়, আপনারা আমার ফোনে আমি নাও পাই, আপনারা ছোট্ট SMS দিলে তাৎক্ষণিক মামলা নেওয়ার জন্য আমি আপনার দায় করতে পারবো, নিশ্চিতই মামলা হবে। যে কোনো ধর্তব্য অপরাধের ঘটনা, সেটা নারী ঘটিত হোক, মাদক হোক, মারামারি হোক, বা অনেক সময় যেটা হয় যে আসলে একজনকে ফাঁসানোর জন্য আরেকজন মামলা করে, এই বিষয়গুলি আমরা যাচাই বাছাই করি যাতে হয়রানির শিকার না হয়। কিশোর গ্যাংয়ের কথা বলেছেন, কিশোর গ্যাং তো আমাদের একটা নিউলি ইনভেনশন, মানে প্রত্যেক ওয়ার্ল্ডে প্রতি ইয়ারলি 10টা নতুন ক্রাইম ইনভেনশন হয়, মানে নতুন তৈরি হয়। এটা যুগের সাথে তাল মিলিয়ে, যে কিশোর গ্যাং আগে ছিল না। প্রযুক্তির এত বেশি মানে গুজব, ইনফরমেশন, মিসইনফরমেশন যেটি দিয়ে বিভিন্ন গুজব ডালপালা দিয়ে একটা মেসেজ ইউটিউবে ছড়া দেওয়া হয়, আমরা ওইটা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আসলে অ্যাকচুয়াল ঘটনা কিন্তু ভিন্ন, আমরা প্রায় দেখি। তো এই যে নতুন যে কিশোর গ্যাং, এটি নতুন বলে বলবে কিন্তু অনেকদিন চলতেছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করি, কিন্তু কৃষকদের আইন প্রয়োগের ক্ষেত্রে তো একটু জানেন লিমিটেশনস আছে, সেটা আমাদেরকে সমস্যা অধিদপ্তর এবং যে রিহ্যাব সেন্টার, এবং এই ক্ষেত্রে আমি যেটা করবো, আমাদের যে এখানে অভিভাবক বিন্দু যারা, তাদের সাথে কীভাবে সমাবেশ করা যায়, তাদের সাথে কীভাবে বসে আমাদের এক্সচেঞ্জে ভিউ করা যায়, তারা কীভাবে দায়িত্ব নিতে পারে। আর না হলে যারা কিশোর গ্যাংয়ের সাথে মাদক এবং ক্রাইমে জড়া যায়, আই মিন মার্ডার, ডাকাতি, রেপ এই জাতীয়, তাদেরকে তো অবশ্যই আমরা তালিকা আমরা অলরেডি করতেছি। এই কিশোর গ্যাং সহ অন্যদের যারা আছে তালিকাভুক্ত করে আমরা তাদের প্যারেন্টসদের সাথে বসবো, প্রাথমিকভাবে আমরা সতর্ক করবো, সাবধান করবো এবং আমরা তাদেরকে এই দৃষ্টিতে নিয়ে আসবো। এরপর তারা যদি সংশোধন বা নিয়ন্ত্রণ না করতে পারে, পরবর্তীতে আমরা আমাদের আইনের যেটা সঠিক প্রয়োগ সেটা আমরা করতে যাবো ইনশাআল্লাহ। অস্ত্র যেগুলি লুট হয়ে গেছে এই বিষয়টা বলেছেন, আমাদের মাত্র এখন আমাদের মোট অস্ত্র লুটের মধ্যে মাত্র এখন 17টি অস্ত্র উদ্ধার বাকি আছে, অনলি 17টি, আর অ্যামুনিশন আছে 4263টি। তো অ্যামুনিশন, এই পুলিশের যে অ্যামুনিশন, এই অ্যামুনিশনটি একমাত্র ওই যে ব্যারেল বা যেই তার ব্যাসার্ধ, এটা অন্য অস্ত্রে ইউজ হবে না। আর বাকি 17টি অস্ত্র, এটি উদ্ধারের অভিযান চলছে, এটা আমাদের পেয়ে যাব। যদি কেউ বলে যে উদ্ধারকৃত অস্ত্র বিদেশি কিন্তু এটা পুলিশের, এটা ভুল বলেছে, কারণ অস্ত্র উদ্ধারের সাথে সাথে এটা আপনাদেরকে ছবি চলে দেবে, পুলিশের প্রতিটি অস্ত্রের সাথে কিন্তু নাম্বার বসানো থাকে পুলিশের। যেমন ধরেন কুমিল্লা, সেটা CP দেওয়া থাকে, বা সেটার এক্সাম্পল আমি যেমন ঢাকায় ছিল, হ্যাঁ, ডে এবং জে, ঢাকা জেলা, এরকম একটা আমাদের কোড নাম্বার দেওয়া থাকে এবং বার্ড নাম্বার দেওয়া থাকে। এটি হাইড করার সুযোগ, বিদেশি পিস্তলের মধ্যে কোনো নাম্বার বসানো থাকে না। এটা আপনাদের আমি জাস্ট বলি, যদি কোনো অস্ত্র উদ্ধার হয়, আপনারা অস্ত্রটির দুই পাশে দেখবেন, ওখানে বাটে কিন্তু একটা অমর্চনীয় কালি দিয়ে কিন্তু নাম্বার বসানো থাকে। এটি হাইড করার কোনো সুযোগ নাই। এটা যদি কেউ বলে থাকে তাহলে হয়তো সে সঠিক বলে নাই। ভয়ঙ্কর আসামি জামিন যেটা বলেছেন আপনি, এটা খুবই সত্য কথা। এটির জন্য দুই ধরনের দায়ী, আমি কাউকে কোট করবো না, এটা আপনার সামনে। আমাদের ত্রুটিটা আমি যেটা বলি, আমাদের ত্রুটিটা হচ্ছে আমরা থানা থেকে যখন একটা আসামিকে আমরা কোর্টে সোপর্দ করি, তখন আমরা একটা ফরওয়ার্ডিং দিই। এই ফরওয়ার্ডিংয়ের মধ্যে অনেক সময় আয়োরা কিছু ত্রুটিপূর্ণ লেখা থেকে থাকে, এটা এই কারণে অনেক সময় জামিন হয়ে যায়। এই ক্ষেত্রে আমি আসামি ফরওয়ার্ডিংয়ের যে সঠিক যে বিষয়টা সেটা তুলে ধরার জন্য এবং ওই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি সকলের থানার আমাদের অফিসারদেরকে আমি এই বিষয়ে অনবোর্ড করবো। একটা আসামি যেটা দুর্দর্শ, যেটি খারাপ, একটা লোক প্রাথমিক ক্রাইম করলো সেটা এক জিনিস, কিন্তু যে বারবার একই অপরাধ করছে তার আমরা PCPR বলি, তার ফরওয়ার্ডিংয়ে স্যাটিসফ্যাকশন আসে এরকম বিষয়, যাতে করে বিচারক যেন বুঝতে পারে যে এইটা এই আসামিটা জামিন দেওয়াটা সমাজের জন্য নিরাপদ নয়। এই বিষয়টি আমাদের পার্ট। এরপরে বাকি পার্ট কিন্তু আরও দুটি সমস্যা আছে, প্রসিকিউশন যারা দেখেন আমাদের পাবলিক প্রসিকিউটর বা লয়ার সাহেবরা, এরপরে বিজ্ঞ আদালত আছেন। এটি আমি আমাদের ফরওয়ার্ডিংয়ে যেন কোনো ত্রুটি না থাকে এই বিষয়টি আমি সিনসিয়ারলি দেখব। নিরীহ মানুষকে মামলায় হয়রানি করা, যদি আপনাদের যে কোনো মাধ্যম দিয়ে যদি আমার কাছে কোনো আবেদন আসে, আমি প্রায় কয়েক হাজার আসামি, নিরীহ যারা আসামি করা হয়েছিল, এটা ভুলভাবে আসামি করলে অভিযুক্ত একিউজড, তারা যখন আবেদন করেছে আমি ওইগুলি নিজে মনিটরিং করে ওই মামলার দায় থেকে অব্যাহত ব্যবস্থা নিয়েছি। কারণ আমি যতক্ষণ এখানে আছি, কোনো নিরীহ মানুষকে যার কোনো সাক্ষ্য প্রমাণ নাই
তার এই ঘটনার সাথে তাকে আমি অবশ্যই মামলা দায় থেকে অব্যাহতি দেবো। আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিই, এই জাতীয় নিরীহ মানুষকে থানা থেকে মামলা দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরাসরি আমার সাথে বা আমি না থাকলে আমার অফিসে আবেদনটা আসলে, আমার বাইরে আসলে আমি দেখব। দয়া করে থানায় কারোর সাথে এই বিষয়ে অনেক সময় যেটা হয়, আমাদের তো সব সদস্য সমান না, কিছু সদস্য আছে যে এটাকে অন্যভাবে মিথ্যা কথা বলে এখান থেকে কিছু ওই যে ব্যক্তি সেও বাঁচতে চায়, আর যে অভিযুক্ত সে বাঁচার জন্য কিছু টাকা দেয়। আর আমাদের কিছু সদস্য আছে যারা এটাকে রিসিভ করে তাকে ভয় বেশি দেখায়, ঠিক আছে আমি এটাকে আপনাকে হালকা করে দেবো, এই করে দেবো। এইগুলি ভুয়া কথা, ভেগ টার্মে কথা বলে এইগুলি আপনারা বিশ্বাস করবেন না। বাট আপনি যখন আমাকে দিবেন, আপনি শুধু কনফার্ম করবেন যে এই লোকটা নিরীহ, তাকে হয়রানি করার জন্যই অথবা তাকে তার মানহানি করার জন্য দেওয়া হয়েছে, এই বিষয়টা আমি পার্সোনালি দেখবো। এই জাতীয় ঘটনা আমার আমলে ইনশাআল্লাহ হবে না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সরকার, অন্তত সরকারের কিন্তু আমাদের আইন মন্ত্রণালয় থেকে কিন্তু 173A যেটা, এবং এটাও কিন্তু আমি যারা নির্দোষ, যাদের ব্যাপারে সাক্ষ্য প্রমাণ নাই, তাদের কিন্তু 173A-তে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবং এই জাতীয় যদি আপনাদের কাছে মনে হয় যে এই লোকটি আসলেই নির্দোষ, আপনারা দিবেন, আমি যাচাই বাছাই করে তাকে মামলা দায় থেকে ইনশাআল্লাহ অব্যাহতি দিয়ে দিব। আপনারা এরপরে বলেছেন যে রেল লাইনে কলকলা গুলিচুং এলাকাতে একটু সিসিটিভি, এই বিষয়টা আমি সরাসরি ভিজিট করে দেখবো। সিসিটিভি ফাঁড়ি, সরি এটা সিসিটিভি এবং ফাঁড়ি কথা বলেছেন। ফাঁড়ি তো আসলে আমি না, হেডকোয়ার্টার না, মন্ত্রণালয় থেকে অনুমোদন আসে। আমি যেটা করতে পারি অস্থায়ী ক্যাম্প করতে পারি, তবে নির্বাচনকে সামনে রেখে এবং বিভিন্ন উদ্ধার অভিযানে আমরা অস্থায়ী ক্যাম্প কিছু করবো। ফাঁড়ির বিষয়টি প্রস্তাব আকারে পুলিশের তরফে মন্ত্রণালয় থেকে অনুমোদন আসে। এটা যদি সম্ভাবনা যাচাই করে যদি যৌক্তিক থাকে, আমি যৌক্তিক পাঠিয়ে দেবো। আজ না হলে কাল এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাকে, আপনি ভালো প্রস্তাব দিয়েছেন। এরপরে অ্যাম্বুলেন্স, খুবই ইম্পর্টেন্ট ইস্যু। অ্যাম্বুলেন্সে পেশেন্টের আড়ালে মাদকদ্রব্য সহ ডেড বডিও, মানে মানুষকে মেরে এক জায়গা থেকে মেরে আরেক জায়গায় ডেড বডি ফেলা দেয়। আমি সম্প্রতি কয়েকটা ডেড বডি উদ্ধার করেছি। নোয়াখালীতে মেরে আমার ঢাকায় ফেলে দিয়ে আসছে, এবং নীলফামারীতে মেরে আমার ঢাকায় ফেলে দিয়ে গেছে। এমনটি ঘটতে পারে যে হয়তো চাঁদপুরে মেরে কুমিল্লার মধ্য দিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফেলবে, অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে মেরে কুমিল্লা ফেলবে, তখন আমরা কিন্তু হয়ে যাই। অ্যাম্বুলেন্সের ব্যাপারে আমি যেটা বলবো যে আমি খুব রিসেন্ট আমি বিআরটির কাছ থেকে কুমিল্লা জেলায় লাইসেন্স বা রেজিস্ট্রেশন ভুক্ত যখন যে অ্যাম্বুলেন্স আছে এই তালিকাটা নিব। এরপরে এর বাইরে যে অ্যাম্বুলেন্সগুলি এদিক দিয়ে যায়, আমি ট্রাফিককে দিব যে র্যান্ডমলি এগুলি চেক করা। কয়েকটা চেক করলে যদি একটা যদি আমরা ধরি তাহলে এগুলি বন্ধ হয়ে যাবে। খুবই গুড পয়েন্ট, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে আপনাদের সাথে বসলে এটা কতগুলি পয়েন্ট আসছে, মানে একটা কথা থাকে যে অটোক্রেটিক ডিসিশন ফ্যাসিস্ট বানায়, আর ডেমোক্রেটিক ডিসিশন কিন্তু ভালো কিছু নিয়ে আসে। আপনাদের সাথে বসে এই মত বিনিময়টা আমার জন্য চমৎকার উপর, আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে টোকেন বাণিজ্য যেটা আপনি যেটা নিশ্চয়ই আপনি অনেক সিনিয়র আপনি বলেছেন, এই টোকেন বাণিজ্য না, আমরা বলি আগামীকাল 10 তারিখ, আগামীকালকে আমরা কিন্তু সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মহোদয় আছেন উনি, আমার ট্রাফিক এবং এখানে যারা সচেতন নাগরিক আছে, সিভিল সোসাইটি, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আমরা অনুরোধ করেছি আমরা কালকে থেকে আমরা অভিযানে যাব। সিটি কর্পোরেশন নির্ধারণ করে দিয়েছেন যে এখানে প্রায় 36,000 ইজি বাইক চলাচল করতেছে। অনলি 6,000 হচ্ছে শহরের জন্য, বাকিগুলি শহরের জন্য না। সে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে করতেছে। আর ক্রাইমটা কিন্তু এই ইজি বাইক আর ফলের দোকান যারা বাইরে থেকে আসে, ইজি বাইক ছাড়া এই রেডি করে এরপরে কিন্তু ওই ডাকাত নিয়ে আসে বা ছিনতাই নিয়ে এসে এই কাজটা করে। আর ফলের দোকান ম্যাক্সিমাম ডাকাত, মার্ডার উইথ ডাকাতি এবং রাবারি বা অন্য ছিনতাই ঘটনার সাথে এই শ্রেণীটা জড়িত। এটা নির্ধারণ করা হয়েছে এক ধরনের কোডিত হবে জার্সি, ওইটা সেগুলো এক্সাম্পল ইয়েলো বা গ্রিন, তারা এই শহরের জন্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য, বাকি গ্রিন ওর ইয়েলো ও রেড তারা বাইরের জন্য। এটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। আমরা এই অভিযানটি শুরু করবো ইনশাআল্লাহ আগামীকাল থেকে, এটা চলমান থাকবে। তবে আমরা এটার জন্য মাইকিং সহ অন্যান্য আপনাদের সামাজিক যোগাযোগ দিতে বলেছি। সিটি কর্পোরেশন আমি জানি না ওনারা করেছে, বাট এটা আপনাদের শহরের জন্য। বেসিক্যালি আমি গেলে তো আমাকে সাইড করে দেয়, বাট আমি না, আমি যাচ্ছি একজন অসুস্থ রোগী, একজন মা, একজন প্রসূতি মহিলা বা একটা অসুস্থ ব্যক্তি বা শিশু জরুরি হাসপাতালে নেওয়ার জন্য। আমাদের মনে হয় আমাদের এই ডিসিপ্লিনটাতে সকলেরকে আমি আহ্বান জানাবো, আমরা যেন এই ডিসিপ্লিনটা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দেখি আমরা শহরটাকে কিছুটা যানজট মুক্ত করতে পারি কিনা, ফলাফলটা কি আসে। এবং আমরা প্রাথমিক 6,000 বলছি, এরপরে কিন্তু এই সংখ্যাটা আমরা বাড়াবো, মানে শহরেরটা, যারা অ্যাকচুয়াল কুমিল্লা শহরের নাগরিক,
কোনো কারণে সে এখন ইজি বাইক চালায় সে, কিন্তু যে আমার দিনাজপুর থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে, ও এখানে আসে করতেছে, এটা মনে হয় সিটি কর্পোরেশন নির্ধারণ করছে। আমরা ওইটাকে আইনের প্রথমে আমরা আইন প্রয়োগ করবো না, প্রথমে আমরা এটাকে আমরা তাদেরকে সচেতন করার জন্য বলবো এবং শ্রেণীভিত্তিক যেটা ক খ গ কারা শহরে কারা বাইরে এটা নির্ধারণ করে দিব। এই বিষয়টি আমরা প্রথমে যাব, এরপর আমরা আইন প্রয়োগে যাব। টোকেন বাণিজ্যের বিষয়ে আমি এটা এখানে আমার বলা ঠিক না, আমি আসার সাথে সাথে আমি যাদের এভাবে খবর তাদেরকে অলরেডি পোস্টিং করে দিচ্ছি, মানে এখান থেকে আউট করার জন্য আমি লিখে ফেলছি। আমি কোনো ধরনের টোকেন বাণিজ্য হতে দিব না, এবং বিশেষ করে যেটা হয় যে ট্রাফিকটা খুব দৃশ্যমান, যখন এই টোকেন বাণিজ্যটা হয় এটা খুব লজ্জার, এটা মানে খুব খারাপ দৃষ্টি। আমরা আল্লাহর কাছে ভিক্ষা যেতে পারি, মানুষের কাছে হাত পাবে না, এটি চলবে না। এরপরে আপনারা ধর্মসাগর পরে থাকার বিষয়টি বলছেন, সেটা বললামই। চিন্তায় 3টা টাইম বলেছেন, যেটা ভোরবেলা বা মর্নিং ওয়াকে বা ভোজন আমাদের পর হয় একটা, আর একটি হয় আপনার সন্ধ্যা এবং রাত 10টার পরে। আমার চিন্তায় বন্ধের জন্য আমার ভিন্ন ভিন্ন কৌশল আছে, আমার টিমগুলো নামাবো। আমি ঢাকা জেলায় দেখলাম যে প্রথম 3 মাস দিনে দুপুরে চিন্তা হচ্ছে, দুপুরবেলা বাসে, এটা মানে সব জায়গায়। তো আমরা আমাদের নিজস্ব সুইচ গিয়ার, চাকু, রামদা অনেক কিছু নেই, সেগুলি আমরা অনেক কৌশল অবলম্বন করছি এবং আমি এখানেও সেটা প্রয়োগ করবো। দেখি ইনশাল্লাহ এটা পরে যখন আপনার সাথে বলবো তখন এটার উন্নতি অবনতি আপনারা যেটা মূল্যায়ন করবেন, এর পরবর্তীতে আমি পরবর্তী পদক্ষেপে যাবো ইনশাল্লাহ। এরপরে আমার আরেকটা প্রশ্ন আপনাদের ছিল যে আপনাদের যে নিউজ আমার বিরুদ্ধে যে নিউজটা বললো, সেটা হচ্ছে যে আপনার আমার বিরুদ্ধে যে নিউজটা করছে যে সিসিটিভির 10 কোটি টাকা হওয়া, এটা কিন্তু রিজনটা দিয়েছি আমি। এরপরে কিন্তু এটা মানে অন্য মিডিয়া দিয়ে কিন্তু তারা বলেছে যে এটি কিন্তু সরকারি টাকা, 10 কোটি টাকা না, 10,000 টাকা ওখান থেকে নিলে কিন্তু আমার জেলে যাওয়া লাগবে। এটি যে করেছে নিউজটি, সে নিউজটি করার সময় সে যদি অন্য কোনো একটা নিউজ করতো তাহলেও মানুষ বুঝতো, কিন্তু সরকারি টাকা আত্মসাৎ করে আমি কুমিল্লা জেলার চেয়ার বসে থাকার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে যে আমি এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যায়। আমি যে আমাকে যেহেতু বাংলাদেশ পুলিশ সার্ভিস স্টেশন থেকে আমাদের বিভিন্ন সময় আমাদের পুলিশকে যখন অন্যায়ভাবে মারে, অথবা পুলিশকে কান ধরে উদ্ঘোষ করার, বা পুলিশ আমার চাকর সকালে আমার কথা মতো বেরোবে, এরকম বক্তব্যের যখন আমরা মানে আবার ফ্যাসিস্ট আমলের মতো পুলিশকে ইউজ করার যে প্রচেষ্টা, হেনচেষ্টা, এটার বিষয়ে আমাকে প্রতিবাদ দেওয়া লাগে। এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু তাদের কেন্দ্রীয়ভাবে তাকে শোকজ করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইটি এই জাতীয় আমাকে আরও অনেক শক্ত ডিসিশন নেওয়া লাগে আমার এই প্রতিবাদ উপর। এবং আমি অনেক পুলিশ অফিসারকে অ্যারেস্ট করা লাগছে আমাকে। বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় যে সকল পুলিশ আপনাদের ছাত্রজনতাকে গুলি করে মেরেছে, পুড়িয়ে মেরেছে, অথবা বিভিন্নভাবে আহত করেছে, আমাকে এই পুলিশ সদস্যদের গ্রেপ্তারের জন্য আমাকে মিটিংয়ে আমাকে পাশ করতে হয়েছে, আমাকে এই সিদ্ধান্ত নেওয়া লাগছে। আপনি বুঝেন যে আমি যদি কালকে আমার সহকর্মীকে আইনি আওতা নিয়ে আসি, তার পরিবার বা তার ব্যাটসম্যান আমার বিরুদ্ধে একটু চেষ্টা করবেই। এটা হচ্ছে এটা আমি ওপেন আপনার কাছে রাখলাম। আপনি ইউ ক্যান গো টু ঢাকা ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউ আস্ক দ্য এসপি, মানে উনি যে পুলিশ কোর্ট রয়েছে, আপনার সমস্ত ডকুমেন্টস ওখানে আছে, আপনি যে কোনো বিষয়ে নিউজ করতে পারেন, ইভেন আমার যে কোনো বিষয়ে নিউজ করতে পারেন। আমার একটি মাত্র অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট। আর স্যালারি অ্যাকাউন্টে আমি সরকারি টাকা নিলে আমার চাকরি লাগবে না, আমাকে আদালতে আমাকে শাস্তি দিল। ওইটি একেবারে মিথ্যা, ভুয়া বানোয়াট, এটি রিজয়েন্টার সহ অন্য পত্রিকায় এসেছে করে। মিডিয়া বান্ধব পুলিশিং করার জন্য আমার লাস্ট প্রশ্নটি আমি দিয়ে দিই। আবাসিক হোটেল যিনি আমার মহিলা সহকর্মী আমাদের যিনি উনি বলেছেন, এটা খুবই একটা ভালো কথা। এই বিষয়টি অভিযান করতে গেলে তারপর কিন্তু আপনাদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু পুলিশকে ভিক্টিমাইজ করার চেষ্টা করে। বাট আমি মনে করি যে এই হোটেলগুলি থেকেই ক্রাইমের উন্নতি হয়। প্রথমে ওখানে হয় মাদক সেবন, এরপর হয় অশ্লীলতা, নাচ গান, এরপরে ওখানে মার্ডার হয়ে যায়, অথবা ওখান থেকে বাইরে ছিনতাই চলে যায়, ইনটক্সিকেটেড অবস্থায় ছিনতাইটা, এবং স্টেপিংটা এমন বেশি হয় যে মার্ডার হয়ে যায়। তখন আমি এটির অভিযান করবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা চাই। এবং বিশেষ করে ওই দিন যেন আপনাদের প্রতিনিধি সহ আমি আমাদের নারী সহকর্মী আমাদের আছে ওনাদের আমি একটু সাথে নিব, কারণ যেটা হয় যে এটা তাহলে আমরা যেন কারোর প্রতি অন্যায়টা না করতেছি। এবং এইসব হোটেলে গেলে দেখা যাবে যে অনেক ব্যক্তিবর্গকে পাওয়া যায়। তো এটা আমি ইনশাল্লাহ এই অভিযানটা আমি নিব, করবো আর কি। সর্বশেষ আমি মিডিয়া বান্ধব পুলিশিং করার জন্য আমার মিডিয়াকে যদি মিডিয়া ছিলাম, আমি মনে করি আমরা একসাথে কাজ করবো। সমালোচনা থাকবে, সমালোচনা যদি আমি না নিতে পারি তাহলে এটা হচ্ছে ফ্যাসিস্টের আচরণ। সমালোচনাকে অ্যাকসেপ্ট করবো, আপনার সমালোচনা আমার জন্য সংশোধনের সুযোগ। আপনাদেরকে আমি আমার সমালোচনা করার জন্য অনুরোধ করবো,
কিন্তু দয়া করে একটু মিথ্যা নিউজটা না করলে একটু যাচাই বাছাই করে যে নিউজটার সাথে আমরা সম্পৃক্ত এবং এটিতে আমাদের এই করা উচিত ছিল বা এটি পুলিশ করেছে, এটা পুলিশে করা উচিত হয়নি, এরকম সমালোচনা করলে আমি বা আমার সহকর্মীরা আরও সচেতন হবে, কুমিল্লাবাসী আরও সেবা পাবে। এবং কুমিল্লায় আমি যদি মনে করি যে আমার কর্মকালটা ভালো কিছু হয়, পরের জন্য সে কিন্তু এটাকে আরও ভালো করার চেষ্টা করবে। বা যদি আমি ডেটুয়েট করে ফেলি, খারাপ করে ফেলি, তাহলে কিন্তু এটা ভালো করা কঠিন হয়ে যাবে। আমার প্রাণপণ চেষ্টা থাকবে এবং আমি সকালে গাড়িতে উঠেই আয়াতুল কুরসি, সূরা ইস্তেগফার থেকে শুরু করে সমস্ত দোয়া পড়ি, সারাদিন যেন কিছু ভালো কাজ করতে পারি। আমি বিশ্বাস করি যে আমাদের একদিন আমাকে ফেরত যেতে হবে। আমাদের জানি আল্লাহ টু আল্লাহ, তো আমাকে আমার আইনের পোশাকের জন্য আমাকে কিন্তু অনেক বেশি বিচারের মুখোমুখি হতে হবে। তো আমি পবিত্র পোশাক, আমি অপবিত্র হতে পারি, কারণ আমার পোশাক কিন্তু পবিত্র। আমার এই পবিত্র পোশাকে যেন কুমিল্লাবাসীর কাছে এবং বিশেষ করে আপনাদের মিডিয়া ভাই বোনদের কাছে আমি আমাকে বিদ্যুৎকৃত করে এমন কাজটা আমি করবোই না, বরং আপনাদের কাছ থেকে আমি উৎসাহ পাবো, আপনাদের কাছ থেকে প্রশংসা পাবো। এটি যদি আমি অনেক দুরূহ মনে করি, তারপর আমি এটা মনে করি অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে যেন আমি এইটুকু পাই যে আমার কাজের স্বীকৃতিটুকু, যে আমি যে কাজটি করে দেবো। ওই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আপনার সাথে বসার জন্য আমি অগ্রিম আহ্বান জানাচ্ছি। প্রেস ক্লাবে অবশ্যই আমি যাব এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা কেউ বলেন নাই, উনি যেমন বলেছে আমি আমার গোপনে আমি এটা করি, যদি আপনারা আমাকে কেউ জানান। একেবারেই এতিম, দুস্থ, অসহায়, যার কেউই নাই, এরকম যদি কেউ থাকে যাকে আমি অত্যন্ত গোপনে করি, এবং এটা আমি বললাম সকলকে ওপেন, বাট আমি গোপনেই করি। কারণ আমি নিজেও ছোটবেলায় মা এবং বাবা হারিয়েছি, আমি এতিমের ব্যথাটা বুঝি। ইতিপূর্বে আমি এরকম গোপনে অনেকেই করেছি। একটি মিডিয়ায় চলে আসছিল, এটা আসলে মিডিয়ায় দিয়ে নেই। একটি মেয়ে, তার হার্ট, ফুসফুস সব নষ্ট হয়ে গেছিল, মেয়েটি মারা যাচ্ছিল। আসলে আমি যখন জানতে পারি মিডিয়ার মাধ্যমে, পরে আমি তার সমগ্র চিকিৎসার ব্যবস্থা করি এবং মেয়েটি সুস্থ এখন, মেয়েটি এখন স্বাভাবিক জীবন করছে। তো এইটি আমি মনে করি যে আমাদের পুলিশের মানবিক কিছু কাজ করছে। একটা দুইটা এতিম, অসহায় শিশুর দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা জেলা পুলিশের আছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, যদি এরকম অসহায়, একেবারে বাপ মা নাই, এতিম, চিকিৎসার অভাবে অথবা পয়সার অভাবে তার সব কিছু বন্ধ, এটা যদি জানান, আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমি এরকম দৃষ্টান্ত রেখে যাই, তাহলে আপনারা অন্ততপক্ষে সমাজের এই আমি বা এখানে প্রশাসনের আরও কর্মকর্তা আছে, আমরা যদি এটুকু একজন দায়িত্ব নিই, তাহলে এরা সমাজের দৃষ্টান্ত থাকবে। আমি এটাও আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা যেন এই দায়িত্বগুলি পালন করি। আপনাদের কে লাঞ্চ করালে খুব ভালো লাগতো, তবে আমি আশা করি যে আমরা আমাদের নির্বাচনী ব্যস্ততা আছে, তাকে আমাদের প্রশিক্ষণ, আমরা প্রেস ক্লাবে তো যাবই, এবং প্রেস ক্লাবেও যদি জেলা পুলিশের পক্ষ থেকে কিছু করণীয় থাকে, যেটি স্মৃতিতে দীর্ঘদিন থাকে, আমি এটাও আহ্বান করবো। প্রেস ক্লাব আপনাদের একটা সংগঠন, সেই সংগঠনে আমাকে একটু আশ্রয় দেওয়ার জন্য আমি আপনার কাছে বিভিন্ন অনুরোধ জানাবো। আমি যেহেতু আগে প্রেসে ছিলাম, ওই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ আমরা একই পরিবার, আমারও মা বাবা আছে, আপনাদেরও মা বাবা আছে, আমাদের সকলের রক্তমাংস আছে। আমাকে দয়া করে ভুল সংশোধন করার জন্য, আপনাদের সমালোচনার জন্য আপনারা অবশ্যই বলবেন, আমাদের সঠিক নিউজটি তুলে ধরবেন। আমাদের সদস্যদের যদি বিচ্যুতি থাকে, ত্রুটি থাকে, সেটি আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নিব অবশ্যই। আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ দান করুক, আপনাদেরকে আরও বেশি বেশি করে ভালো কাজ করতে দান করুক। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি, আমার পরিবার, আমার জেলা পুলিশ যেন কুমিল্লা জেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ কুমিল্লার যে বড় সমস্যাগুলি, এগুলি সমাধানে আল্লাহ তৌফিক দান করেন। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ। আজকে এখানে আমরা শেষ করলাম। মাননীয় এমপি মহোদয়, আপনি পুলিশ পেশা থেকে রিটায়ার্ডের পর আবারও প্রেসে জয়েন করবেন কিনা? আমার প্রেসে আমার যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।